আসসালামু আলাইকুম। আমি অনলাইনে সংযুক্ত হয়েছি আমাদের গ্রিন পার্টির একটি পেজ থেকে। তার নাম কৃষক গ্রিন। কৃষকদের চালচিত্র, জীবন ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির উপরে আমরা সাধারণত এখানে কাজ করে থাকি। বাংলাদেশের মানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অষ্টম, এবং এই জনসংখ্যার বেশিরভাগ মানুষই কৃষক। তো আমরা গ্রিন পার্টির পক্ষ থেকে কৃষকদের উন্নয়নে কাজ করছি অন্য অন্য শাখা উপশাখার মতো। কৃষক গ্রিনও আমাদের একটি প্ল্যাটফর্ম। এখানে আজকে আলোচনা করব। আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন, পিএইচডি, ট্রেন্ড অন ভেজিটেবল জাপান, পেস্ট সার্ভিলেন্স ইন্দোনেশিয়া এবং মাশরুম চায়না। মোহাম্মদ আলাউদ্দিন পিকে, পিএইচডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে, ভালোই আছি। হ্যাঁ, আপনার তো আপনি তো বয়স হয়েছে আপনার অনেক, বললেন একটু আগেই আপনার বয়স হয়েছে, শারীরিক অসুস্থতাও আছে, সেজন্য দেশবাসীকে কামনা করব আপনার সুস্থতার জন্য। সে সাথে আপনি আপনার এই জীবদ্দশায় অনেকগুলো রাজনৈতিক দল দেখেছেন বাংলাদেশে। তো তার মধ্যে আমরা একটু আলাদা, আমরা আসলে আত্মপ্রকাশ না, আমরা বিষয়ভিত্তিক একটি রাজনৈতিক দলের দায়িত্ব যে বিশাল। এই যে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি বা অন্যান্য বিভিন্ন সেক্টরে আমরা কাজ করছি। দর্শন থেকে আরম্ভ করে বিজ্ঞান থেকে প্রকৃতি, পরিবেশ, অনেক কিছু বিষয়ে আমরা কাজ করি, এবং সেই কাজ আমরা নিজেরা করি না, আমরা সম্মিলিত প্রচেষ্টায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজগুলো করে থাকি। সেই তুলনায় সেই হিসেবে সেই সূত্র ধরে আপনি একজন কৃষি বিশেষজ্ঞ, মোহাম্মদ আলাউদ্দিন, পিএইচডি। আপনি একটু বলবেন যে বাংলাদেশের কৃষি এখানে ব্যবস্থাপনার মধ্যে কি ত্রুটি আছে, এবং এই গ্রামীণ অর্থনীতিকে সচল করতে, কর্মসংস্থান বৃদ্ধি করতে, দেশের মূল চাবিকাঠি যে কৃষি নির্ভর অর্থনীতি, এটাকে শক্তিশালী করতে আমাদের আসলে কি করা উচিত? দেখেন, শিক্ষা কিন্তু জাতির জ্ঞান গোটা উন্নয়নের জন্য একটা মেরুদণ্ড হিসেবে ধরা হয়। তো শিক্ষা, আমাদের দেশে যখন অধিকাংশ লোক কৃষির সাথে সম্পর্কিত, তাদের জন্য কৃষি শিক্ষা এবং কৃষির জ্ঞান সম্প্রসারণ প্রয়োজন। আজ পর্যন্ত দেখেন, কৃষকদের জন্য প্রশিক্ষণের কোনো পার্মানেন্ট কোনো ইনস্টিটিউট নেই আজ পর্যন্ত, এবং পাঠ্যপুস্তক বোর্ড কৃষি সম্পর্কীয় কারিকুলাম প্রণয়ন করে, কিন্তু সেটাও অপশনাল সাবজেক্ট হিসাবে প্রায় ধরা হয়, এবং কম্পালসারি করলেও সেটা টিকে নাই। তো এবং কৃষির ছোট ছোট কোর্স হিসাবে কৃষকদের জন্য স্বল্পমেয়াদী প্রশিক্ষণ যদি দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে সেগুলো তারা প্রয়োগ করার সুযোগ পাবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। কিন্তু সেগুলা আমাদের একেবারেই অনুপস্থিত। আর তাছাড়া কৃষি, যে আমাদের যে জমি নির্ভর, সে জমি আমাদের প্রায়, আমার দেশের 80% জমি কিন্তু সমতল ভূমির দেশ। আচ্ছা, এবং যে কোনো সময় বৃষ্টি, বর্ষা, বন্যা বা যাই হোক, তাতে এই 80% জমি খুব সহজে প্লাবিত হয়ে যায়। এবং প্লাবিত হওয়ার আগে যে ঘটনা হলো কি, আমাদের এখন বিভিন্নভাবে গ্রামের জনপদ পর্যন্ত হাট বাজার, ক্লিনিক হয়েছে। প্রত্যেকটি জায়গার যে বর্জ্য পদার্থগুলা এবং কারখানার বর্জ্য পদার্থগুলা, এবং আমাদের যে ট্যানারি ছিল, ট্যানারির থেকেও প্রায় 122-23 রকমের কেমিক্যাল নিঃসরণ হয়। এই সমস্ত কেমিক্যালগুলাই এটা খুব সহজে জমিতে মিশে যায় এবং জমিকে পলুটেট করে, দূষিত করে। এবং এই দূষণটা আবার ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, হ্যাঁ, আবার এই বর্জ্যগুলার থেকে যে উপাদানগুলা মাটিতে আসে, এগুলো আবার খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে। শরীরে আসার ফলে এইগুলা আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধির কারণ হচ্ছে। আর এছাড়াও পরিবেশে এগুলা যে গ্যাস ছড়াচ্ছে, এই গ্যাসগুলো আমাদের নিঃশ্বাসে আসার ফলে আমাদের শারীরিক, মানসিক সব দিক দিয়ে
আমাদের ক্ষতি করছে। যেরকম এই যে কীটনাশক ধরেন আমরা ব্যবহার করি, কীটনাশক 1956 সালে ছিল মাত্র এই দেশে 3 মেট্রিক টন, অথচ 21, 22, 23-এর দিকে আমাদের হিসাব করে দেখা গেছে প্রায় 40-42 হাজার মেট্রিক টন। কত গুণ বেড়ে গেছে। অথচ যেটা 51-52 সালে জমি আমাদের ব্যবহার হতো, জমি অব্যবহৃত থাকতো হয়তো 22-23%, সেখানে এখন 11%-এর মতো অব্যবহৃত আসছে। তার মানে সমস্ত জমিগুলো ব্যবহারের আওতায় আসছে প্রায়। আর এই আওতায় আসার ফলে প্রত্যেকটা জমিতে আমাদের এই বিষাক্ত বর্জ্যগুলা ছড়া যাচ্ছে সহজে। এই বর্জ্যগুলা যদি আমরা ব্যবস্থাপনায় আনতে পারতাম, তাহলে এইগুলা ভূমির উর্বরতার জন্য ব্যবহার করা যেত, কিন্তু সেটারও কিন্তু উদ্যোগ কিন্তু এ পর্যন্ত নাই। যেরকম শহরে আমাদের খুলনা বলেন, চিটাগাং বলেন, রাজশাহী বলেন, ঢাকা বলেন, এইসবগুলোর থেকে অন্তত প্রতিদিন 5-7 হাজার মেট্রিক টন ডিকম্পোজিবল ওয়াস্ট তৈরি হয়, যেগুলো এর প্রায় 74% পচনশীল। অর্থাৎ এই পচনশীলগুলো যদি আমরা বিশেষ জায়গায় গার্বেজের মতো ব্যবস্থা করি, যদি এগুলা বায়োগ্যাস হিসেবে করা যেত, তাহলে বায়োগ্যাস কিন্তু সিলিন্ডার করাও যেত। আবার এর দ্বারা যে উৎপাদিত স্লারি হতো, এই স্লারিগুলো কিন্তু ফার্টিলাইজার হিসেবে ব্যবহার হতো। এবং আমাদের যেরকম ইউরিয়া সার ইম্পোর্ট করতে হয় প্রায় 14-15 লক্ষ মেট্রিক টন প্রতি বছর ইম্পোর্ট করতে হয়, কিন্তু এখন তো আরো বেশি। আচ্ছা, এবং এটা বাড়তে না, টিএসপি, এমওপি, জিঙ্ক সালফেট, অন্যান্য ফার্টিলাইজার মিলায় প্রায় 15-20 লক্ষ মেট্রিক টন এমনি ইম্পোর্ট করতে হয় আমাদের। আচ্ছা, এই গার্বেজগুলো যদি আমরা জৈব আমাদের দেশীয় রাসায়নিক মানে কেমিক্যাল তৈরির যে কারখানাগুলো, সেগুলো তো বসে গেছে। কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বললো যে আমদানি নির্ভর হওয়াতে আমরা ঠিকমতো কেমিক্যাল উৎপাদন করতে পারছি না। আচ্ছা, এখানে ফার্টিলাইজার ফ্যাক্টরি আমাদের ইউরিয়া মেইনলি প্রধান 6টা ফ্যাক্টরি, এগুলো গ্যাসের কারণে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, গ্যাস পায় না ঠিক মতো। আচ্ছা, আর ব্যবসায়ীরা কিন্তু যদি কম্পেয়ার করে এখান থেকে আমাদের দেশি হচ্ছে একটু কম পাইলে, হয়তো $1 টনে পাইলেও কম পাইলেও খরচ যদি তাদের বাইরের থেকে আনি পোষায়, তারা বাইরের দিকে বেশি ঢুকে, এটাই কিন্তু নিয়ম। আর টিএসপি সাধারণত 100 লক্ষ মেট্রিক টনের বেশি তৈরি হয় না। সিমেন্ট তৈরি করার পরে সিমেন্ট ফ্যাক্টরি ওয়াস্টেজ থেকে এটা তৈরি হয়, আর বাকিগুলা ডিএপি বলেন, এমইপি বলেন, পুরোটাই আমাদের ইম্পোর্ট করতে হয়। এখানে একটা সূত্র দিয়ে রাখি, আপনার আলোচনার সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই তো গত 2 দিন আগে চট্টগ্রাম কক্সবাজার রোডে যারা লবণ চাষি, তারা লবণ ফেলে, রাজপথে লবণ ফেলে তারা গায়ে কাফনের কাপড় বেঁধে আন্দোলন করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে লবণ আমরা যে উৎপাদন করি, সেই লবণ যথেষ্টই মানে চাহিদার তুলনায় যথেষ্টই সহায়ক, কিন্তু কে বা কারা ভুল তথ্য দিয়ে লবণ আমদানিতে উৎসাহিত করছে, লবণ আমদানি করছে। এখন আপনি এই কেমিক্যাল ফসলের জমিতে যেই কেমিক্যালের কথা বললেন, রাসায়নিক কেমিক্যাল, সেইগুলোর অনেক উৎপাদিত 6টা কারখানা আছে। আপনি বলেছেন যে অনেক সময় গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হয়, আবার অনেকেই আমদানি করতে উৎসাহিত হয়। এটা রাষ্ট্র তো এটা কন্ট্রোল করা উচিত। রাষ্ট্রই তো এই কদিন আগেই শুনলাম যে বাইরে গ্যাস পাঠাবে, গ্যাস রপ্তানি করার একটা কথা শুনলাম, সত্য মিথ্যা জানি না। আবার আমাদের দেশে কিন্তু আবাসিক এলাকায় কোনো গ্যাস দেওয়া হয়, নতুন করে সংযোগ দেওয়া হয় না, গ্যাসের সংকট। কিন্তু গ্যাস মাটির নিচে আছে, যেগুলো উত্তোলন করবার জন্য বিগত সময়গুলোতে চেষ্টা করা হয়নি। বিদেশি এক্সপার্টদের এনে যে গ্যাস উত্তোলন করবে, তার দিকে মনোযোগ না দিয়ে গ্যাস এর মানে বাইরে থেকে আমদানি করবার ব্যাপারে অনেক উৎসাহ আছে, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে যাচ্ছে, অনেক কিছুই যেগুলো দেশীয় রসদ উৎপাদন করা যায় তা না করে বাইরে থেকে আমদানি নির্ভর, মানে আমাদের নির্ভরতা কিভাবে কমানো যায়? আচ্ছা, এটা আপনি এটা সহজেই বুঝবেন যে আমাদের যারা পরিকল্পনার মধ্যে আছে এদেশে আমদানি রপ্তানি বা শিল্প, এখানে কিন্তু শিল্প ভিত্তিক বা বিজ্ঞান মনস্ক লোক কিন্তু নাই। আচ্ছা, যার ফলে শুধু ব্যবসায়ী ভিত্তিক লোক এবং দীর্ঘদিন ধরে এই চর্চা হয়ে আসতেছে
এবং তারা ব্যবসায়ী দিকে দিবে নিজস্ব ইন্ডাস্ট্রি তৈরির জন্য, নিজস্ব ইন্ডাস্ট্রিগুলোকে প্যাট্রোনাইজ করার জন্য, কিন্তু সেই ধরনের মানসিকতা সরকারের মধ্যে খুব একটা দেখা যায় না। এটা অন্যতম কারণ। আচ্ছা, ঠিক এই লবণ যেটা, এই লবণটা আমার যদি মনে করা যায় যে এটা অতিরিক্ত উৎপাদন হয়েছে, এটা আমাদের প্রসেস করে এক্সপোর্ট করতে পারে। যেহেতু আমাদের অনেক দেশই ইম্পোর্ট করে, তাদের কাছে আমাদের এই শিল্প মন্ত্রণালয় এবং সম্প্রতি আপনি দেখবেন যে আমাদের চিনি শিল্পগুলোকে প্রায় 17টা মিলের মধ্যে 2টা মিল আমাদের বন্ধ ছিল আগেই। আচ্ছা, তারপর বিগত সরকারের সময় 15টা মিল চালু ছিল, তার মধ্যে আবার 6টা বন্ধ হয়েছিল 2020-এর দিকে সম্ভবত। আচ্ছা, আচ্ছা, বন্ধ হওয়ার পরে 9টা মিল চালু ছিল এবং আমাদের প্রায় 16 লক্ষ মেট্রিক টনের বেশি চিনি লাগতো। সেখানে 9টা সুগার মিলে 1 লক্ষ মেট্রিক টনেরও কম উৎপাদন করতে পারত। তার কারণ ছিল অন্য মিলগুলোর তাদের রিকভারি পার্সেন্টেজ কম, আর একটা হলো যে আমাদের সুগার 1.5 মাস থেকে 2 মাসের বেশি সুগার মিলগুলা কালেকশন করতে পারে না। এবং আমাদের এখানে ভ্যারাইটিগুলার উৎপাদনশীলতাও কম। যেরকম হাওয়াইতে 1700-1800 মন একরে হয়, আমাদের হয়তো 400-500 মনের বেশি হয় না, খুব ভালো হইলে। তো এই জিনিসগুলোকে দেখি 200 কোটি টাকা সম্ভবত এই বর্তমান সরকারে মিলগুলাকে ভর্তুকি হিসাবে দিয়ে করা হয়েছে, যেখানে সুগারই নেই মিলগুলো। যেখানে অন্য দেশে আপনার রিকভারি পার্সেন্ট 8-9%, আমাদের রিকভারি পার্সেন্ট 6%-এর মতো। আচ্ছা, এইগুলোর বিষয়ে চিন্তা না করি আমি সাবসিডি দিলাম, সাবসিডি দিয়ে এই সাবসিডি কোথায়? 1.5 মাস সুগার মিল এমনি চলে, 2 মাস বেশি চলে না। আচ্ছা, তারপরে হলো প্রায় 1,60,62,000 হেক্টর জমিতে সুগার কেন চাষ হয়, অথচ এই সুগার কেনের পরিবর্তে আমাদের শর্ট ডিউরেশনের অনেক ক্রপ আছে যেটা এই সময়ের মধ্যে 3টা ফসল নিতে পারে। আর সুগার হলো 12 থেকে 14 মাস লাগে, এবং এই 14 মাস একটা জমিকে আইডিয়াল অবস্থা রাখতে হয়, উৎপাদন কম। আর এরপরে সুগারগুলোর আমাদের ভ্যারাইটি যে হলো সব ফ্লাওয়ার হয়ে যায়। ফ্লাওয়ার হলে কিন্তু একটা জিনিস হলো কি আপনার বুঝতে হবে যে ফ্লাওয়ার হলে সুক্রোজ ভেঙে যায়, ভেঙে গেলে সুগার রিকভারি কমা আসে। এখন তো মেশিনগুলোর ক্যাপাসিটি কম, তারপর সুক্রোজের ব্রেকডাউন হয়ে যাওয়ার ফলে সুগার রিকভারি কমা। কাজে আমাদের এই বিবেচনা করে ভ্যারাইটি ডেভেলপমেন্ট করতে হবে আর উৎপাদন বেশি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আর এই জমিতে কৃষককে ওই সময়কালে যে তারা অন্যান্য অর্থনৈতিক ফসল যে বেশি উৎপাদন করতে পারবে সেইগুলা তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। কেন কৃষক তাকে টিকতে হবে, সে তো লস দিয়ে কয়বার টিকবে, কতক্ষণ টিকবে। তো এই জিনিসগুলা আমাদের আসলে কোনো যেন কৃষির যেটা আপনি বলতেছেন, কৃষির যে কেন আমাদের দুরবস্থা, কৃষি আজ পর্যন্ত কমিশনই হয় না। অনেক কমিশন তৈরি হচ্ছে, যে কমিশনগুলো মানুষের আহার যোগাবে না, মানুষের কর্মসংস্থান করবে না, সেই কমিশন নিয়ে আমরা খুব অস্থির। কিন্তু কৃষকদের যেটা তার কর্মসংস্থান হবে, সম্পদের ব্যবহার হবে, খাদ্য নিরাপত্তা দিতে পারবে, সেগুলো নিয়ে কমিশন কিন্তু হয় নাই। পেস্টিসাইড ইন্দোনেশিয়ার মতো দেশ ধরেন, তারা আজ দীর্ঘ 20 বছর আগেই প্রায় 60-65টা তাদের কেমিক্যাল পেস্টিসাইড ইউজ হইতো। তারা যেটা সয়েল পলিউশন করায়, মানুষের হেলথের জন্য পলিউশন করায়, ওরা বন্ধ করে দিয়ে একবারে 59টা ব্যান করে দিচ্ছে। ব্যান করে দিয়ে জৈব পেস্টিসাইডের উপরে জোর দিয়েছে। আমাদের জৈব পেস্টিসাইডের আজ পর্যন্ত কোনো মার্কেটিং, কোনো প্যাট্রোনাইজই করা হয় নাই। আচ্ছা আচ্ছা। অথচ দেখেন কেমিক্যাল পেস্টিসাইড আপনি স্প্রে করলে, যেখানে স্প্রে করেন তার 4 কিলোমিটার দূর পর্যন্ত এর পার্টিকেল পাওয়া যায়, এবং ছোট বাচ্চারা যদি এই পার্টিকেল নিঃশ্বাসে নেয় এবং তারা চলাফেরা করে এর মধ্যে, তাহলে তাদের ব্রেন, তাদের মেমোরি 35% কমে যায়। এই বিজ্ঞান ভিত্তিক জিনিসগুলা আমাদের বিভিন্ন
মন্ত্রণালয় এবং কমিশনগুলা এগুলো চিন্তায় আনতে হবে। আচ্ছা কিন্তু সেইগুলো আমাদের উদ্যোগ নাই, যার ফলে এবং কৃষকদের এবং পাশে ভারতেও তাদের রিসার্চ সেন্টারের সাথে কৃষকদের ফসল ভিত্তিক পুরা ট্রেনিং এর ব্যবস্থা থাকে। পুরা ফসলের মধ্যে তাকে 2 বার 3 বার করে আনি ফসলের পুরা উৎপাদন ব্যবস্থাটা তাদেরকে দেখানো হয়, যার ফলে কৃষকরা স্বাবলম্বী হয়। কিন্তু আমাদের এখানে সে ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। বিভিন্ন ডিপার্টমেন্ট, কৃষি সম্প্রসারণ বিভাগ, রিসার্চ, কোনো সময় 1 দিন 2 দিন অথবা 1 সপ্তাহ ট্রেনিং এর কোনো সময় অ্যারেঞ্জমেন্ট করে, সেটা অনিয়মিত এবং ফসল ভিত্তিক নিয়মিত না। তো এই দিকে আমাদের নজর দেওয়ার দরকার। এবং খাদ্য ঘাটতি বিষয়টা আসলে সমাজে কিন্তু এই যে অস্থিরতা এত দেখা দিবে, লোক যদি কর্মে যদি নিয়োজিত থাকে সে কিন্তু খারাপ চিন্তা করতে পারে না, কাজ না থাকলে কিন্তু সে আরো বেশি খারাপ চিন্তা আসবে। তো এই জন্য আমাদেরকে লোককে কর্মের দিকে বেশি দিতে হবে। সেক্ষেত্রে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন। কারিগরি শিক্ষার এখানে আরেকটা জিনিস, কারিগরি একটা শিক্ষা বোর্ড আছে দেশে। কারিগরি শিক্ষা বোর্ডে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ভিত্তিক বেশিরভাগ এটা কাজ করে। তারা কৃষির যে বহু শর্ট কোর্স, ট্রেড কোর্স, এইগুলোর বিষয় নিয়ে তারা কোনো ডেভেলপমেন্ট করে নাই। ইভেন পাঠ্যপুস্তক বোর্ড তারা কৃষির উপরে কারিকুলাম নিয়ে খুব কাজ করে। কারিগরি শিক্ষা বোর্ডে আপনি দেখবেন যে আপনার হয়তো বাংলা ইতিহাসের 8-10 জন লোক স্পেশালিস্ট, কৃষির একজনও নাই। এর সঙ্গে সংযুক্ত করবেন আরেকটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে কৃষক কিন্তু তার ফসলের দাম পায় না, এবং সেখানে মধ্যস্বত্বভোগী আছে, পরিবহন চাঁদাবাজি আছে, সেই সাথে এই যে সিন্ডিকেট যারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঠিক বলা ঠিক হবে না, তবে সরকারের নীরবতা তারা এই দামকে নিয়ন্ত্রণ করে। আমরা যারা বিশেষ করে শহর অঞ্চলের ভোক্তা, তাদেরকে যেমন অধিক মূল্যে কিনতে হয়, পাশাপাশি কৃষক কিন্তু মোটেই দাম পায় না, উৎপাদন খরচই তার উঠতে চায় না। এই যে মাঝখানে সিন্ডিকেটগুলো, এই সিন্ডিকেটগুলো ভাঙাটা জরুরি, এবং সেটা সরকারের তরফ থেকে অনেক সময় আমরা শুনতে পাই যে এই সিন্ডিকেট অনেক শক্তিশালী। আপনি দেখছেন বা সমাজে যেহেতু আছেন, সমাজ দেখছেন, এখানে কৃষকদের মার্কেটিং করার মতো কোনো কৃষক মার্কেট নাই। কিন্তু আচ্ছা আচ্ছা, কৃষক মার্কেট নেই, তারা নিজেরা গ্রামীণ বাজারে নিজেরা বেচে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাবসিডি দেওয়া অথবা রাষ্ট্রীয়ভাবে তাদের বিক্রয়ের নিশ্চয়তা দেওয়ার কোনো সংগঠন কিন্তু নাই। কৃষি বিপণন অধিদপ্তর একটা অধিদপ্তর আছে, তাদের কিন্তু তারা কি বিপণন করবে? তারা কি কোনো সময় বিএডিসি না, কৃষি বিপণন অধিদপ্তর একটা আলাদা কৃষি মন্ত্রণালয়ের অধীনে আছে। আচ্ছা আচ্ছা, কৃষকরা তার যে উৎপাদন খরচ, এটা নিয়ে দেখেন তো খরচের পরে কোনো কিন্তু স্টাডি নাই এখানে। কৃষি বিপণন অধিদপ্তর বলেন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন বা কোনো এজেন্সি, যে তার একটা স্ট্যান্ডার্ড খরচ প্রত্যেকটি ফসলের, এই স্ট্যান্ডার্ড খরচ তার উপরে তাকে হয়তো 5% 10% প্রফিট দেওয়া, তার কাছ থেকে তার উৎপাদিত পণ্যগুলো নেওয়ার কোনো সংগঠন নাই। অথচ অন্য দেশে, ডেনমার্কে বলেন, জাপানে বলেন, আপনি কৃষক উৎপাদন করে কৃষক আপনি নিচে বেচার জন্য ধন্য হয়ে ঘুরবেন না। এটা কোঅপারেটিভ সেন্টারগুলোকে আপনি শুধু যা সাপ্লাই দিয়ে আসবেন, যে আপনি মূলা কতটুকু করছেন, কপি কতটুকু করছেন, কতটুকু ধান করছেন, কতটুকু আলু করছেন, সাপ্লাই দিয়ে আপনার অ্যাকাউন্টে হিসাব নাম্বারটা দিয়ে আসবেন। হিসাবে কোঅপারেটিভ সেন্টার এটাকে ক্লিনিং, গ্রেডিং, প্যাকিং করি তারা মার্কেটিং এর জন্য পাঠাবে এবং আপনার অ্যাকাউন্টে তারা মিনিমাম খরচটা দিয়ে দিবে। কিন্তু আমাদের এরকম কোনো ধরনের উদ্যোগী হয় নাই। কৃষক নিজেই বেচতে যদি না পারে, তাহলে সে হয় রাগ করে তাকে ফেলাই দিতে হয় অথবা পুড়াই ফেলতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু মার্কেটিং সিস্টেম এ পর্যন্ত তৈরি হয় নাই। বিপণন অধিদপ্তর নামে আছে, তারা দেখেন কোনো পণ্য দ্রব্য, ইভেন আপনার মার্কেটিং চায় কি চিনি হবে, কৃষি বিপণন অধিদপ্তর আছে, তারা এখানে যে আড়ত গুলা আছে, এখানে আড়ত সিস্টেম, আড়তে আপনি যদি মনে করেন যে আপনার বাড়ি ঝিনাইদহ, আপনি ওখানে বেগুন হয়, আপনি বেগুন নিয়ে আসেন, আপনি অথবা মূলা অথবা টমেটো নিয়ে এসে বিক্রি করবেন,
এখানে কোঅপারেটিভ সেন্টার থাকবে, সেখানে আপনি দিয়ে যাবেন, অথবা ওইখানে কোঅপারেটিভ সেন্টারে আছে কাছাকাছি কোথাও লিঙ্ক থাকবে, আপনারা দিয়ে আসবেন। কিন্তু আড়তে আসি আপনি, এমনও ঘটনা ঘটছে এখানে যে আড়তে আসি, আড়তে আপনি সরাসরি যখন আসছেন এটা কেউ কেনে নাই, তাকে বাধ্য হয়ে ট্রাক থেকে পালাইতে হয়েছে। এইখানে সরকারের কিন্তু পৃষ্ঠপোষকতা দরকার, যে কৃষককে সাপোর্ট যদি না দেওয়া যায় কৃষক সার্ভাইভ করবে কেমনে, সেই উৎপাদনে মনোনিবেশ করবে কেমনে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। আর সিন্ডিকেট যেটা ধরেন এক্সপোর্টই করি বা ইম্পোর্টই করি, আচ্ছা আপনি ধরেন আলু ইম্পোর্ট করেন অথবা আলু এক্সপোর্ট করেন, অথবা চিনি ইম্পোর্ট করেন অথবা চিনি এক্সপোর্ট করেন, আপনি কোনো কারণে আপনি দাম বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছেন, আপনি 15 জন বা 20 জন লোক আপনারা ইম্পোর্ট করেন, হোয়াই নট? আরো আমি যদি 5 জন লোক একটা গ্রুপ করে আসি, গভর্নমেন্ট আমাকে অনুমতি দিবে, আর আপনি কোনোভাবে আনতেছেন না অথবা দাম বাড়াচ্ছেন, পাশাপাশি যদি আমি আরেকটা গ্রুপকে যদি সুযোগ দেই, তাহলে ওই গ্রুপ অটোমেটিক ডিপ্রাইভ হবে এবং সে আর মনোপলি অন্যায়টা করার সুযোগ পাবে না। এই জিনিসগুলো আমাদের কিন্তু তৈরি হয় না। ওই যে 14 জন 15 জন বা 20 জন লোকে ইম্পোর্টের লাইসেন্স নিয়ে আছে, ও ছাড়া আর কেউ আনতে পারবে না, এটা কেন? আমি 10 জন মিলে আমি আনবো। আর একটা হলো কি, যে আপনি যখন পণ্য মার্কেটিং করবেন, আপনি সব পণ্য, আপনি মুড়িরও মার্কেটিং করবেন, আপনি মুয়ারও মার্কেটিং করবেন, আপনি চিড়াও মার্কেটিং করবেন, আপনি ক্যালেন্ডার স্তরীয় মার্কেটিং করবেন, আপনি এসিও মার্কেটিং করবেন, আপনি একই কোম্পানি। এখানে কোনো নীতিমালা হওয়া উচিত যে আপনি কোন জাতীয় জিনিস আপনি করবেন। তাহলে যদি না থাকে, তাহলে যেটা স্বল্প আয়ের বা স্বল্প ব্যয়ের জিনিস বা স্বল্প পুঁজি লাগে, সেগুলো উদ্যোক্তা তৈরি কেমনে হবে? আচ্ছা আচ্ছা। স্বল্প, যার ফলে আপনি ধরেন প্রাণ ফ্যাক্টরি, কথার কথা বলি, প্রাণ ফ্যাক্টরি সে 114 রকম কিংবা 170 রকমের জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করবে কেন? তার সে সে তার প্রচুর পুঁজি আছে, সে একমাত্র লোন নিতে পারতেছে, আর আমি হয়তো 2টা আইটেম করব, তা আমি ব্যাংকে গেলে দিবে না আমাকে। আমার তো সেরকম একটা উদ্যোক্তা তৈরি হওয়ার মতো আমার সুযোগ দিতে হবে, সে রাষ্ট্রীয় নীতিমালার আওতায় আনতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয় নীতিমালা, সেটা কিন্তু হয় নাই আমাদের, যার ফলে ছোট ইন্ডাস্ট্রিও তৈরি হচ্ছে না এবং কৃষক সার্ভাইভ করার কোনো পথও তৈরি হচ্ছে না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কৃষক গ্রিনের এই পেজটাতে কথা বলছিলাম কৃষি অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি নিয়ে, এবং সেখানে একদিনে তো সব আলোচনা শেষ করা যাবে না, সময় সংক্ষেপ থাকার কারণে আমরা আলোচনা শেষ করব। আলোচনায় যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আলাউদ্দিন, পিকে, পিএইচডি, ট্রেন্ডন ভেস জাপান, পেস্ট সার্ভিলেন্স ইন্দোনেশিয়া, এবং মাশরুমের উপরে চায়না থেকে উনি অভিজ্ঞতা অর্জন করেছেন। জাতির উদ্দেশ্যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি নিয়ে আপনার শেষ বক্তব্যটা কি? আমরা আপনার এই শেষ বক্তব্যের সাথে আজকের এই শ্রমিক গ্রিনের এই আলোচনা এখানে শেষ করব। কৃষক কিভাবে বাঁচবে, কৃষককে কিভাবে রক্ষা করা যায়। অনেক সময় দেখা যায় যে মাছের যারা জেলে যখন মাছ ধরে, তখন সেই জেলেকে নির্দিষ্ট সময়ে জাটকা বা ইলিশ ধরা নিষেধাজ্ঞা দেওয়া থাকে। সেখানে কিন্তু সরকারের একটা নীতিমালা আছে যে কৃষককে কিছু সাবসিডি দিবে জেলে যাতে এই কয়েকদিন মাছ না ধরেও টিকে থাকতে পারে। তো সেটা তো বরঞ্চ ঠিকমতো মনিটর হয় কিনা আমি জানি না। আমি দেখলাম কয়েকজন জেলেকে ধরে জেলখানায় পুরে দিয়েছে জাটকা মাছ ধরার জন্য। কিন্তু আমি জাটকা মাছ ধরার জন্য জেলখানায় পুরেছে সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা এটাও গ্রিন পার্টির পক্ষ থেকে জানিয়েছি যে ওই কৃষকের বা ওই জেলে পরিবারের যে কজন সদস্য, তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। তা আপনার হাতে সময় বেঁধে দিয়েছি 2 মিনিটের মধ্যে দিয়েই আপনি সমাপনী বক্তব্য দিয়ে একটু এখানে স্পর্শ করেন। দেখেন, কৃষকরা যতই আপনি বলেন, আপনি কৃষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষাও যদি জাতির মেরুদণ্ড, কৃষকও জাতির মেরুদণ্ড। কেন? সারা প্রত্যেকটি জনগণের জন্য খাদ্য অবশ্যম্ভাবী প্রয়োজন। এই উৎপাদনের একমাত্র সৈনিক হলো কৃষক, এবং তার জ্ঞানের প্রসার ঘটানো, সে যাতে আর তার স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা কিন্তু রাষ্ট্র দিতে হবে। এবং এই যে মৎস্যের কথা বললেন, মৎস্য যে
অভয়ারণ্য মৎস্য সম্পদ যেটা, সেই আমাদের দেশে 24,140 কিলোমিটার মতো নদী, খাল, নদী, শাখা নদী, উপনদী মিলায় আছে। এইগুলা প্রায় 16,000 কিলোমিটার ডেড হয়ে গেছে। আচ্ছা, এখন তাদের জায়গা সংকুচিত হয়ে আসতেছে। সেই নদীগুলাকে, যেটা 230টার মতো বড় নদী আছে, এই নদীগুলাকে আপনি কি ক্যাপিটাল এর আওতা নিছেন, যাতে মৎস্য সম্পদ সার্ভাইভ করতে পারে? এবং মৎস্য বুটফিট যেটা মাছ সংরক্ষণের জন্য অভয়ারণ্য, এটা নিশ্চয়তা দিতে পারছেন, যাতে বর্ষার সময় বা অন্য সময় যখন বৃষ্টি পানি হবে, এই মাছের পোনাগুলো চারিদিকে ছড়াই যেতে পারবে। সেই জায়গাগুলো সংকুচিত হয়ে গেছে। এবং কৃষককে ধরি এই যারা নদী দখল করতেছে, নদীতে বাঁধ দিচ্ছে, নদীর ভিতরে দেখেন বহু জায়গায় দোকান মার্কেট করছে, নদীর ভিতরে বহুত কি কালচারাল ফাংশনের জায়গা তৈরি করছে অনেক জায়গায়। আচ্ছা, এই জায়গাগুলো তাদেরকে তো আপনি কোনো শাস্তির আওতায় আনতেছেন না, তাদেরকে আরো পুরস্কৃত করছেন। আর সাধারণ কৃষক তারা বেঁচে থাকার জন্য হয়তো 2টা মাছ ধরে খাচ্ছে, এবং তার পাল্টাপাল্টি তাকে যে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য যে সরকারি বাজেট, এটা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারেন নাই। আচ্ছা, যার ফলে ধরে জেলখানায় ঢুকা দিচ্ছে। অথচ এটা সমাধান না, এবং মানুষকে শাস্তি দেওয়াই মূল সমাধান না। তাকে যেরকম একটা উদাহরণ বলি এখানে পাশাপাশি, যেমন এখন বাজারে পলিথিন, মার্কেটে গেলেন পলিথিন সবজি বিক্রি করছে, বিভিন্ন উপাদান পণ্য বিক্রি করতেছে বাজারে, পলিথিন ওই দোকানদারকে পানিশমেন্ট দিলেন, তাকে ধরি আটকা রাখলেন। কিন্তু যেখানে তৈরি হচ্ছে বা যারা তৈরি করছে তাদেরকে আপনি মোটিভেট করেন যে তারা যেন ডিকম্পোজেবল পলিথিন, যে অন্য দেশে পলিথিন ইউজ হয়, সেই পলিথিনগুলো মাটিতে ফেলার পরে আস্তে আস্তে পচে যায়, আমাদের পলিথিনগুলো পচে না। সেই জাতীয় তৈরিতে তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাদেরকে টেকনোলজি দেন, তাদেরকে প্রশিক্ষণ দেন, তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য দেন। তাহলে কিন্তু পলিথিন আপনার এইভাবে শাস্তি দেওয়ার লোকেরা, তারপরে পাশাপাশি পলিথিন সাবস্টিটিউট, সেগুলো তো পলিথিন রিসাইকেল করেন, পলিথিন ব্যবহারকারীদের শাস্তি দেওয়ার থেকে এমন কিছু বাজারে প্রচলন করেন যেটা সহজলভ্য এবং যাতে মানুষের কম দামে এবং সহজে পায়, সেইগুলো দেখেন। এই লোকের দোকানে ধরি যে ভোক্তা অধিকার কিংবা অমুক বিপণন অধিদপ্তর, অমুক যে পরিবেশ অধিদপ্তর যে শাস্তি দেবেন। আর পরিবেশের কথা যদি বলতে যান, এটা তো মারাত্মক অবস্থায়। কৃষকের স্বাস্থ্যের নিরাপত্তা দিচ্ছেন আপনি? কৃষকের স্বাস্থ্য ঝুঁকি যে হচ্ছে বিভিন্নভাবে তার মাঠে কাজ করতে, এই বিষয়গুলো চিন্তা করার দরকার। দেশবাসী উদ্দেশ্যে, কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষকদেরকে, তাদেরকে সোজা কথা, তাদেরকে শিক্ষিত করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের স্বাস্থ্য ঝুঁকির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাদেরকে কৃষি উপকরণগুলা সহজলভ্য করতে হবে। এই জিনিসগুলা তাদেরকে যদি না ইয়া করা যায়, তাদের দিয়ে ভালো রিটার্ন পাওয়া যাবে না। কিন্তু তাদের পণ্য বাজারজাত করা বা তাদের পণ্য কোল্ড স্টোরেজ মজুত, মানে কৃষকদের অংশীদারিত্বের ভিত্তিতে কেন কোল্ড স্টোরেজ করা হয় না? তারা অল্প শেয়ার হোক, 50 জন না হয় 200 লোকে হোক, তাদের অংশীদারিত্ব হোক। কিন্তু এখন যেটা চলছে মনোপলি, এই মনোপলিটার থেকে আমাদের বেরিয়ে না আসতে হলে কৃষককে বাঁচানো কঠিন হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে। আমরা কথা বলছিলাম কৃষি অর্থনীতি নিয়ে গ্রিন পার্টির বিশেষ শাখা কৃষক গ্রিন থেকে। আপনারা জানেন যে গ্রিন পার্টি একটি এমন একটি রাজনৈতিক দল যেটা ক্ষমতায় যাওয়ার জন্য সৃষ্টি হয়নি, দায়িত্ব পালন করবার জন্য গ্রিন পার্টি কাজ করে। এবং সেই দায়িত্বের সূত্র ধরেই আমরা আমাদের বিভিন্ন শাখা উপশাখাগুলো তৈরি করেছি, এবং তারই প্রেক্ষিতে কৃষক গ্রিন একটি শক্তিশালী শাখা। এবং এই কৃষক গ্রিনের যিনি আহ্বায়ক, তার নাম লাল মিয়া, উনি কাজ করছেন কুড়িগ্রামের মানুষ। এবং সেই সাথে আমাদের কৃষক গ্রিনের পেজ এবং গ্রুপও আছে। আমরা সমাজের দৃষ্টান্ত স্থাপনকারী পতিতদশা কৃষক বিশেষজ্ঞদের নিয়ে মাঝে মাঝে কথা বলি। সেই সূত্র ধরে আমাদের সঙ্গে আলোচনা করেছেন মোহাম্মদ আলাউদ্দিন, পিকে পিএইচডি। উনি ভেজিটেবল উপরে জাপানে প্রশিক্ষণ নিয়েছেন এবং কীটনাশকের উপরে উনি
ইন্দোনেশিয়ায় এবং মাশরুমের উপরে চায়নাতে উনি প্রশিক্ষণ নিয়েছেন এবং উনি একজন কৃষিবিদ, কৃষি বিশেষজ্ঞ আমাদের স্টুডিওতে এসে হাজির হয়ে আলোচনা করেছেন। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা শুনছেন এবং যারা শুনবেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।